হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। বিদ্যুৎ শব্দটি সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। এই বিদ্যুতের একটা ভাগের নামই হলো স্থির বিদ্যুৎ। এই লেসনের মাধ্যমে আমরা স্থির বিদ্যুৎ অধ্যায়টি শুরু করছি। আজকের লেসনে আমরা চার্জ ও ইলেকট্রোস্কোপ নিয়ে ডিটেলস আলোচনা করব। চলো প্রথমেই চার্জ বা আধানের পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক। চার্জ বা আধান হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্যমূলক ধর্ম, যার প্রভাবে তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে, আর সমধর্মী বা একই জাতীয় চার্জ একে অপরকে বিকর্ষণ করে। এবার আমরা জানবো চার্জিত বা আহিত হওয়া বলতে কি বোঝায়। শীতকালে তোমরা এইরকম কিছু লক্ষ্য করেছো নিশ্চয়ই। চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর ছোট ছোট কাগজের টুকরোগুলোর উপর ধরলে দেখবে চিরুনি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। কিংবা একটি বেলুনকে কাগজের টুকরোর কাছাকাছি নিলে কোনো আকর্ষণ না দেখালো, যখন বেলুনটিকে চুলের সাথে ঘষে আবার কাগজের টুকরোর কাছে নিয়ে যাবে, তখন দেখবে বেলুনটি কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এই ধরনের ঘটনা তোমাদের অনেকেরই জানা, কিন্তু তোমরা হয়তো জানো না কেন এমনটা হয়। প্রায় 600 খ্রিস্টপূর্ব অব্দে গ্রিক দার্শনিক থেলিস সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে সোলাইমানি পাথর বা পাইন গাছের আঠা দিয়ে রেশমি কাপড় ঘষলে তা পাখির পালক বা এই টাইপের হালকা কিছুকে আকর্ষণ করে। এই আকর্ষণের মূলে রয়েছে আধান বা চার্জ। আমাদের চারপাশে মানুষজন, ঘরবাড়ি, পশু পাখি যা কিছুই আছে সবকিছুই অসংখ্য পরমাণু দিয়ে গঠিত। এসব পরমাণুকে ভাঙলে আবার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ইত্যাদি মৌলিক কণিকা পাওয়া যায়। এমনিতে পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ প্রত্যেক পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। কিন্তু কোনো কারণে যদি বাহিরের কক্ষপথে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা বেড়ে যায়। তখন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ থাকে না, তার মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়। একটি ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুতে একটি, দুটি সরিয়ে নিলে দুটি পজিটিভ চার্জ হয়। আবার একইভাবে একটি বা দুটি ইলেকট্রন পরমাণুর সঙ্গে যুক্ত করলে পরমাণুর একটি বা দুটি নেগেটিভ চার্জ হয়। এই অবস্থাকে আমরা পরমাণুর আয়নিত অবস্থা বলে থাকি। যে বস্তু আয়নিত অবস্থায় থাকে তাকে আহিত বস্তু, আর যে বস্তু আয়নিত অবস্থায় থাকে না তাকে অনাহিত বস্তু বলে। এবার জানবো ঘর্ষণের মাধ্যমে কিভাবে আহিতকরণ করা যায়। তুমি জানো যে বিভিন্ন বস্তুর ইলেকট্রন আসক্তি বিভিন্ন রকম, তাই দুটি বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হয়, তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অপর বস্তুটি থেকে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে পরিণত হয়। তাই কাচদণ্ডকে সিল দ্বারা ঘষলে কাচ থেকে ইলেকট্রন সিল্কে চলে যায়, কারণ সিল্কের ইলেকট্রন আসক্তি কাচের থেকে বেশি। আবার ফ্লানেলের কাপড়ের সাথে ইবোনাইট বা পলিথিন দণ্ড ঘষলে ইবোনাইট বা পলিথিন দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়। এবার তড়িৎ আবেশ সম্পর্কে জানবো। একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। চলো এবার তাহলে দেখি এ প্রক্রিয়ায় কিভাবে কোনো বস্তুকে ধনাত্মক ও ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়। মনে করো এবি দণ্ডকে ধনাত্মক চার্জে চার্জিত করতে হবে। এজন্য প্রথমে একটি ইবোনাইট দণ্ড আর কে ফ্লানেলের সাথে ঘষে একে ঋণাত্মক আধানে আহিত করতে হবে। এরপর একে পরিবাহীর এ প্রান্তের নিকট ধরলে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলো ইবোনাইট দণ্ডের ইলেকট্রন দিয়ে বিকর্ষিত হয়ে বি প্রান্তে সরে যাবে। এখন ইবোনাইট দণ্ডটিকে না সরিয়ে এবি পরিবাহকটির বি প্রান্ত হাত দিয়ে স্পর্শ করলে বা ভূ সংযোজিত করলে মুক্ত ইলেকট্রনগুলো ভূপৃষ্ঠে চলে যাবে। এখন ভূসংযোগ বিচ্ছিন্ন করলে ধনাত্মক আধানগুলো এ প্রান্তে আবদ্ধ থাকবে। এবার আর দণ্ডটিকে সরিয়ে নিলে ধনাত্মক আধানগুলো বস্তুটি সব জায়গায় ছড়িয়ে পড়বে, ফলে বস্তুটি ধনাত্মক আধানে আহিত হবে। এবার এবি পরিবাহককে ঋণাত্মক আধানে আহিত করার জন্য একটি কাচ দণ্ডকে রেশমে ঘষে ধনাত্মক আধানে আহিত করতে হবে। এখন এবি পরিবাহকের এ প্রান্তে কাচ দণ্ডটি ধরলে মুক্ত ইলেকট্রনগুলো আর দণ্ডের ধনাত্মক আধান দিয়ে আকৃষ্ট হয়ে এ প্রান্তে সরে আসবে, ফলে বি প্রান্তে শুধু ধনাত্মক আধান থাকবে। এখন আর দণ্ডটিকে না সরিয়ে এবি পরিবাহকটির বি প্রান্ত হাত দিয়ে স্পর্শ করলে বা ভূ সংযোজিত করলে ভূমি থেকে ইলেকট্রন এসে বি প্রান্তের ধনাত্মক আধানকে নিষ্ক্রিয় করে দিবে, ফলে পরিবাহকটি ঋণাত্মক আধানে আহিত হবে। এবার আমরা তড়িৎ বিক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ সম্পর্কে জানবো। এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা কোনো বস্তুতে চার্জ আছে কিনা কিংবা তার প্রকৃতি কি সেটি খুব সহজে নির্ণয় করতে পারি। তাই প্রথমে এই যন্ত্রটিকে আহিত করতে হবে। এজন্য একটি কাচদণ্ডকে রেশম কাপড় দিয়ে ঘষে কাচদণ্ডকে ধনাত্মক আধানে আহিত করি। এবার ওই আহিত কাচদণ্ডকে তড়িৎ বিক্ষণ চাকতি বা গোলকের গায়ে স্পর্শ করলে দণ্ড হতে খানিকটা আধান চাকতিতে চলে আসে।
চাকতি যেহেতু ধাতব দণ্ড বা সোনার পাতের সাথে লাগানো আছে, তাই চার্জটুকু সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। আর বিকর্ষণের কারণে সোনার পাতের মাঝখানে গ্যাপ তৈরি হবে। ঠিক একইভাবে একটা চিরুনিকে যদি ফ্লানেল দিয়ে ঘষা হয়, তাহলে চিরুনিটাতে নেগেটিভ চার্জ জমা হবে। এখন সেটা যদি চাকতিতে স্পর্শ করা হয়, তাহলে নেগেটিভ চার্জ সোনার পাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং দুটো পাত একটা আরেকটাকে বিকর্ষণ করে গ্যাপ তৈরি করবে। চলো এবার এই যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব বের করা শিখি। কোনো বস্তুতে আধানের উপস্থিতি নির্ণয়ের জন্য বস্তুটিকে একটি অনাহিত স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের গোলাকার ধাতব চাকতিতে স্পর্শ করতে হবে। স্পর্শ করলে যদি স্বর্ণপাত দুটি ফাঁক হয়ে যায়, তাহলে বুঝতে হবে বস্তুটিতে আধান আছে। আর যদি পাত দুটি ফাঁক না হয়, তাহলে বুঝতে হবে বস্তুটিতে আধান নেই। কোনো একটা বস্তুতে যদি চার্জ জমা হলে সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ চার্জ হয়, সেটাও ইলেকট্রোস্কোপ দিয়ে বের করা যায়। এই জন্য প্রথমে ইলেকট্রোস্কোপের চাকতিতে পরিচিত কোনো চার্জ দিতে হবে। ধরা যাক কাঁচকে সিল্ক দিয়ে ঘষে পজিটিভ চার্জ তৈরি করে আমরা সেটাকে চাকতিতে স্পর্শ করলে যদি সোনার পাত দুটির ফাঁক কমে যায়, তাহলে বুঝতে হবে এর মাঝে নেগেটিভ চার্জ আছে। যদি ফাঁকটি আরো বেড়ে যায়, তাহলে বুঝতে হবে চার্জটি নিশ্চয়ই পজিটিভ। আজ তাহলে আমরা চার্জ, তড়িৎ আবেশ এবং ইলেকট্রোস্কোপ নিয়ে জানলাম। পরবর্তী লেসনে কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা চার্জের পরিচয় এবং ইলেকট্রোস্কোপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে কুলম্বের সূত্র এবং স্থির তড়িতের বিভিন্ন টার্ম সম্পর্কে জানবো। তুমি নিশ্চয়ই দেখেছো দুটি চুম্বকের উত্তর মেরু একে অন্যকে বিকর্ষণ করে, আবার একটি চুম্বকের উত্তর মেরু এবং অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরু একে অপরকে আকর্ষণ করে। চার্জের ক্ষেত্র ঠিক এমনটা হয়ে থাকে। দুটি পজিটিভ চার্জ নিজেদেরকে বিকর্ষণ এবং একটি পজিটিভ ও একটি নেগেটিভ চার্জ নিজেদেরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কেমন হবে কিংবা এদের প্রকৃতি কিরূপ, সেটি ব্যাখ্যা করেন বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম্ব। তার এই রিলেটেড সূত্রটি কুলম্বের সূত্র নামে পরিচিত। তিনি বলেন এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে: আধান দুটির পরিমাণ, মধ্যবর্তী দূরত্ব ও মাধ্যমের প্রকৃতি। অর্থাৎ নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। এখানে সংযোগ সরলরেখা বলতে আধান দুটির কেন্দ্র দিয়ে আঁকা রেখাকে বোঝানো হয়। অর্থাৎ আমরা যদি এই চার্জের যে কোনো একটির মান বাড়াতে থাকি, তবে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলও বাড়তে থাকবে। আর নিউটনের গতির তৃতীয় সূত্র মতে অপর চার্জের উপর এই বল সমান ও বিপরীতমুখী হবে। আবার আধানের মান একই রেখে দূরত্ব বাড়াতে থাকলে বলের মান কমতে থাকবে, আর দূরত্ব কমাতে থাকলে বলের মান বাড়তে থাকবে। এবার দুটি আধান Q1 ও Q2 ধরে নিই, তাহলে প্রথম শর্ত মতে F is proportional to Q1 into Q2 হবে। আর দ্বিতীয় শর্ত থেকে পাই F is proportional to 1/r squared। এখন দুটি সমীকরণ তুলনা করলে পাই F is proportional to Q1 into Q2 by r squared। এখন সমানুপাতিক চিহ্ন উঠাতে একটি সমানুপাতিক ধ্রুবক k নিয়ে আসি। এবার এই সমানুপাতিক ধ্রুবকের মান বের করতে হবে। শূন্য স্থানের জন্য এর মান হলো 1/4 পাই এপসাইলন নট। এখানে এপসাইলন নট হলো শূন্য স্থানে ভেদনযোগ্যতা বা ভেদ্যতা, আর এর মান হলো 8.85 10 ইনভার্স 12। এবার জানবো ভেদনযোগ্যতা কি। দুটো চার্জকে যদি একই দূরত্ব রেখে ভিন্ন মাধ্যমে নেওয়া হয়, তাহলে এদের মধ্যকার বলের পরিমাণ এক থাকে না। মাধ্যমের যে বৈশিষ্ট্যের কারণে এটি হয়ে থাকে তাকে বলা হয় মাধ্যমের ভেদনযোগ্যতা। এবার সমীকরণে পাই এবং এপসাইলন নটের মান বসালে কে এর মান আসবে এরকম। এখানে এপসাইলন নট হলো ভ্যাকিউম পারমিটিভিটি বা শূন্য স্থানের ভেদনযোগ্যতা। এবার চলো তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জেনে আসি। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, কোনো চৌম্বকীয় পদার্থ দূর থেকে একটি চৌম্বকের কাছে নিয়ে আসা হলে একটি নির্দিষ্ট দূরত্বের পর চৌম্বক পদার্থটিকে জোরালোভাবে আকর্ষণ করতে থাকে। এর কারণ হচ্ছে চৌম্বকের কাছে যত পদার্থটিকে নিয়ে আসা হয়, পদার্থটির উপর চৌম্বকের বল তত বেড়ে যায়। ঠিক তেমনি একটি চার্জিত বস্তু তার চারদিকের যে এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে, সেই অঞ্চলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র ভালোভাবে বোঝার জন্য তড়িৎ বলরেখা সম্পর্কে ধারণা থাকতে হবে। তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অঙ্কিত এক ধরনের খোলা বক্ররেখা। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম এর ধারণা দেন। সহজভাবে বলতে গেলে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে চলাচল করে তাকে তড়িৎ বলরেখা বলে। অর্থাৎ একটি 1 কুলম্ব ধনাত্মক চার্জ একটি পয়েন্টে রাখা হলে তার উপর লব্ধি বল কত হবে এবং কোন দিকে হবে, যেখানে লব্ধি বলটি হচ্ছে এখানে থাকা সবগুলো চার্জের থেকে আসা বলের যোগফল। তড়িৎ বলরেখা চোখে দেখা যায় না, তবে তুমি একটি চৌম্বকের উপর এভাবে লোহার গুঁড়ো ছিটিয়ে
চৌম্বক বলরেখা দেখতে পারো আর এ সম্পর্কে ধারণা নিতে পারো। খাতায় বলরেখাগুলো আঁকার জন্য কতটি বিষয় খেয়াল রাখবে। পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জ থেকে বের হবে আর নেগেটিভ চার্জের বেলায় বলরেখা নেগেটিভ চার্জে এসে প্রবেশ করবে। চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে এবং বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্রও তত বেশি হবে। একটি চার্জের বলরেখা কখন অন্য চার্জের বলরেখার উপর দিয়ে যাবে না, এমনকি নিজের বলরেখার উপর দিয়েও যাবে না। এবার চলো আমরা তড়িৎ তীব্রতা বা প্রাবল্য সম্পর্কে ধারণা নিয়ে আসি। বিদ্যুৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি ধনাত্মক চার্জ নিয়ে আসলে আধানটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বা প্রাবল্য বলে। একে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা সংক্ষেপে ই দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ কোন তড়িৎ ক্ষেত্রের ভিতর যদি 1 কুলম্ব চার্জ থাকে আর এর উপর যদি 5 নিউটন বল কাজ করে তাহলে তীব্রতা হবে 5 নিউটন পার কুলম্ব। কিন্তু যদি 1 কুলম্ব চার্জ না থাকে, কিউ কুলম্ব চার্জ থাকে আর তার উপর এফ নিউটন বল কাজ করে, তাহলে ঐকিক নিয়ম করে তুমি 1 কুলম্ব চার্জের জন্য মান বের করতে পারো, যেটি তড়িৎ তীব্রতা বের করার সূত্র। এবার এফ আর কিউ এর একক বসিয়ে ই এর একক পাই নিউটন পার কুলম্ব। এছাড়া তড়িৎ ক্ষেত্র নামে একটি নতুন রাশি সংজ্ঞায়িত করা যায়। যে কোনো চার্জ কিউ তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলে সেই তড়িৎ ক্ষেত্র ই হচ্ছে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ারের সমান। মনে রাখবে এই দুটি সূত্রেই কিউ থাকলেও দুটি কিউ কিন্তু এক না। এই সূত্রের কিউ এর মান হবে বাহির থেকে যে পরিমাণ আধান আনা হচ্ছে, আর এই সূত্রের কিউ এর মান হবে যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান ক্যালকুলেট করা হচ্ছে। আবার প্রথম সূত্রটি শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দুতে আকর্ষণ বলের মান বের করতে কাজে লাগবে। অন্যদিকে দ্বিতীয় সূত্রটি আধান থেকে আর দূরত্বের যে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্রের মান বের করতে কাজে লাগবে। তাহলে আজ আমরা কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য সম্পর্কে জানলাম। আগামী লেসনে আজকের শেখা সূত্রগুলো কাজে লাগিয়ে কিছু ম্যাথ প্রবলেম সমাধান করব। গত পর্বে আমরা কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য সম্পর্কে জেনেছি। চলো আজ আমরা সেই টপিকগুলো থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করে ফেলি। মনে করো শূন্যস্থানে একটি 18 কুলম্বের আহিত বস্তুকে একটি 20 কুলম্বের আহিত বস্তু থেকে 1 মিটার দূরে রাখা হয়েছে। এদের মধ্যবর্তী বলের মান বের করতে হবে। কুলম্বের সূত্রে Q1, Q2 ও R এর মান বসালে বলের মান হবে 3.24 × 10⁻12 নিউটন। কিছু প্রবলেমে মধ্যবর্তী বল দেওয়া থাকতে পারে এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব জানতে চাইতে পারে। যেমন এই প্রবলেমে 250 কুলম্ব ও 76 কুলম্ব মানে দুটি চার্জ পরস্পরের থেকে কত দূরে রাখলে এদের মধ্যবর্তী বল 5.7 × 10⁻14 নিউটন হয়, সেটা বের করতে হবে। এখানে প্রথম আধান Q1 = 250 কুলম্ব, দ্বিতীয় আধান Q2 = 276 কুলম্ব এবং এদের মধ্যবর্তী বল F = 5.7 × 10⁻14 নিউটন। এর মান তো আমাদের জানাই আছে, 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। চার্জ দুটির মাঝের দূরত্ব বের করতে হবে। কুলম্বের সূত্র অনুযায়ী R এর মান হবে √K × Q1 Q2/F। এবার মান বসিয়ে ক্যালকুলেট করে দূরত্ব R এর মান পাই 0.5477 মিটার। গত পর্বে জেনেছো একটি চার্জিত বস্তু তার চারদিকে যে এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে তার তড়িৎ ক্ষেত্র বলে। আচ্ছা, আমরা যদি সেই তড়িৎ ক্ষেত্রে অন্য একটি চার্জিত বস্তু রাখি তাহলে কি হয় তা নিশ্চয়ই তোমার মনে আছে। এবার তাহলে এই রিলেটেড একটি ম্যাথ প্রবলেম করি। মনে করো কোনো তড়িৎ ক্ষেত্রে 5 কুলম্ব মানের একটি আহিত বস্তু রাখা হলো। যদি সেটি 200 নিউটন বল অনুভব করে তবে বলো তো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য কত হবে? আমরা জানি তড়িৎ তীব্রতা E = F/Q। তাহলে F আর Q এর মান বসালে E এর মান পাওয়া যাবে। বেশ সহজ, তাই না? আবার তুমি তো জানো যে চার্জের জন্য বিদ্যুৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তার মান জানা থাকলেও তার থেকে কোনো নির্দিষ্ট দূরত্বে প্রাবল্যের মান বের করা যায়। এবার তাহলে এই রিলেটেড একটি প্রবলেম সলভ করি। মনে করো এ বস্তুর জন্য বি বিন্দুতে তড়িৎ তীব্রতার মান কত তা বের করতে হবে। তাহলে 50 কুলম্ব চার্জের জন্য এর থেকে 5 মিটার দূরের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা বা প্রাবল্যের মান এই সূত্র থেকে ডিরেক্ট বের করে ফেলতে পারবে। চলো এবার একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ প্রবলেম দেখে আসি।
মনে করো 8.4 × 10⁻16 কেজি ভরের একটি চার্জিত বল একটি তড়িৎ ক্ষেত্রে ভেসে আছে। দেওয়া আছে সেই তড়িৎ ক্ষেত্রের মান 2.6 × 10⁴ ভোল্ট/মিটার। বের করতে হবে বলটিতে চার্জের পরিমাণ কত। নরমালি মহাকর্ষের কারণে বস্তুটি নিচের দিকে পড়ে যেতে চাইবে, কিন্তু অপোজিট দিকের তড়িৎ বল মহাকর্ষ বলের সমান হলেই বলটির পক্ষে ভেসে থাকা সম্ভব। এই ক্ষেত্রে যেহেতু চার্জিত বলটি তড়িৎ ক্ষেত্রে ভেসে আছে, সো Fe = Fg হবে। মনে করি বলটিতে চার্জ আছে কিউ পরিমাণ। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে ই দিয়ে রিপ্রেজেন্ট করলে বলটি উপরের দিকে কিউ ইন্টু ই বল ফিল করবে, যা বস্তুর ওজন mg এর সমান হবে। একটু রিঅ্যারেঞ্জ করলে কিউ সমান mg/e পাবে। তাহলে দিয়ে দেওয়া মান বসিয়ে চার্জ কিউ এর মান পাবে 3.17 × 10⁻19 কুলম্ব। আবার সিস্টেমে একাধিক চার্জ থাকলে এই চার্জগুলোর জন্য কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হতে পারে, অর্থাৎ সেই বিন্দুতে কোনো চার্জ রাখলে সেটি কোনো বল অনুভব করবে না। চলো এই টাইপের একটি প্রবলেম দেখে আসি। মনে করো এ ও সি এর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। আরেকটি চার্জকে এ ও সি এর মাঝে এমন অবস্থানে রাখা হলো যাতে এটি কোনো বল অনুভব না করে। তোমাকে এই চার্জটির এক্সাক্ট অবস্থান বের করতে বলা হয়েছে। খেয়াল করলে দেখবে সমধর্মী চার্জ বলে 5 কুলম্বের চার্জটি কিউ চার্জটিকে বিকর্ষণ করবে, অর্থাৎ ডানে ঠেলবে। আবার 3 কুলম্বের চার্জটিও কিউ চার্জটিকে বিকর্ষণের কারণে বামে ঠেলবে। দুটি চার্জ যখন একই বলে ঠেলবে তখন একটি বলের কারণে অপর বল কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ কিউ চার্জটি কোনো বল অনুভব করবে না। মনে করি এ প্রান্ত থেকে এক্স দূরত্বে চার্জটি রাখা হলে সেটি কোনো বল অনুভব করবে না, অর্থাৎ লব্ধি বল 0 হবে। সুতরাং চার্জটিকে এই পজিশনে রাখলে F1 = F2 হবে। এখন কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলে এক্স এর এই দুটি মান পাই, কিন্তু x = 4.436 হতে পারে না, কারণ এ ও সি এর মধ্যবর্তী দূরত্ব তো 1 মিটার। সো এ প্রান্ত থেকে 56.4 সেন্টিমিটার দূরে কিউ চার্জটি রাখা হলে সেটি কোনো বল অনুভব করবে না, অর্থাৎ 5 কুলম্ব ও 3 কুলম্ব চার্জ দুটির জন্য বি বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হবে। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা বৈদ্যুতিক বল ও প্রাবল্য সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করা শিখলাম। আগামী পর্বে তড়িৎ বিভব নিয়ে মজার সব পড়াশোনা হবে। দেখা হচ্ছে সেই পর্বে। ভালো আছো। গত পর্বে তুমি আধান এবং বৈদ্যুতিক বল রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করা শিখেছো। আজকের পর্বে আমরা তড়িৎ বিভব, বিভব পার্থক্য ও ধারক সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই জানবো বিভব নিয়ে। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, দুটি পাত্রে যদি পানি থাকে এবং একটি নল দিয়ে যদি পানির পাত্র দুটিকে জুড়ে দেওয়া যায়, তাহলে যে পাত্রে পানির পৃষ্ঠতল উঁচুতে থাকবে সেখান থেকে অন্য পাত্রে পানি চলে আসবে। কোন পাত্র থেকে কোন পাত্রে পানি আসবে সেটা পানির পরিমাণের উপর নির্ভর করে না, পানির পৃষ্ঠতলের উচ্চতার উপর নির্ভর করে। ঠিক সেরকম ভাবে ভিন্ন তাপমাত্রার দুটো পদার্থকে যদি কাছাকাছি আনা হয়, তাহলে তাপ কোন পদার্থ থেকে কোন পদার্থে যাবে সেটা সেই পদার্থের তাপের পরিমাণের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে তাপমাত্রার উপর। একইভাবে একটি বস্তুতে যদি চার্জ জমা করে অন্য বস্তুর সংস্পর্শে আনা হয়, তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে চার্জ যাবে সেটা নির্ভর করে এদের পোটেনশিয়াল বা বিভবের উপর। এক্ষেত্রে উচ্চ বিভবের বস্তু থেকে চার্জ নিম্ন বিভবের বস্তুতে প্রবাহিত হবে। কোনো ধাতব গোলকের ব্যাসার্ধ যদি r হয় এবং তার উপর যদি q চার্জ দেওয়া হয়, তাহলে তার পোটেনশিয়াল v হবে q/c এর সমান। এখানে c হচ্ছে গোলকের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। ধারক এবং ধারকত্ব নিয়ে এই লেসনের শেষের দিকে আরো জানবো। ধাতব গোলকের জন্য c = r/k হবে, যেখানে k একটি ধ্রুবক যার মান এরকম হবে। তাহলে c এর মান বসিয়ে v এর মান পাবো k × q/r। অর্থাৎ চার্জের পরিমাণ যদি ধ্রুবক থাকে তাহলে বিভব গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। কাজেই দুটো ধাতব গোলকে সমান পরিমাণ চার্জ দেওয়া হলে যে গোলকের ব্যাসার্ধ কম সেখানে বিভব বেশি হবে। এখন যদি একটি তার দিয়ে দুটো গোলককে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে ছোট গোলক থেকে বড় গোলকে চার্জ যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটো গোলকের পোটেনশিয়াল সমান হয়। এবার একটি মজার ইনফরমেশন শেয়ার করি। তুমি যদি একটি নিরেট গোলকের ভেতরের কোনো স্থানে আধানগুলো রাখো,
তাহলে বিকর্ষণের কারণে সেগুলো ভিতরে না থেকে গোলকের বাহিরের সারফেসে চলে আসবে। তাই গোলকের ভিতরে কোনো বিন্দুর বিভব সারফেসের বিভবের সমান হবে, আর পৃষ্ঠের বিভব তো এই সূত্র দিয়ে বের করতেই পারবে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় গোলকের পৃষ্ঠের বাইরের কোনো স্থানে বিভব কত, তার উত্তর কিন্তু শূন্য হবে না, কেননা গোলকের সারফেসে যে আধান আছে তার বলরেখাগুলো ধনাত্মক আধানের জন্য গোলকের বাহিরের দিকে ও ঋণাত্মক আধানের জন্য ভিতরের দিকে কাজ করে। ফলে এরকম একটি গোলকের সারফেসের কাছাকাছি কোনো স্থানে একটি ধনাত্মক আধান রাখা হলে সেটি একটি বিকর্ষণ বল লাভ করবে, এবং আধানটিকে মুক্তভাবে ছেড়ে দিলে সেটি বিকর্ষণ বলের জন্য যে কোনো ত্বরণে ছিটকে দূরে চলে যাবে। আবার কিউ চার্জটাকে যদি গোলকের কাছে আনার চেষ্টা করি তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তাই চার্জটিকে যতই গোলকের কাছে আনবো ততই এতে স্থিতি বা বিভব শক্তি জমা হতে থাকবে। এই ধারণা থেকেই বিভবকে ডিফাইন করা যায়। এই জন্য গোলকের আশেপাশের এমন একটা দূরত্ব কল্পনা করে নেওয়া হয় যেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ খুব কম, যেটাকে অসীম দূরত্ব বলা হয়। আশা করি সোফার পজ দিয়ে ভালো মতো নোটস নিয়েছো। লেটস কন্টিনিউ। গোলকের কাছাকাছি নিয়ে আসা চার্জটাকে টেস্ট চার্জ বলে। নর্মালি পজিটিভ 1 কুলম্ব চার্জকে টেস্ট চার্জ হিসেবে ইউজ করা হয়। তাহলে অসীম বা শূন্য বিভবের স্থান থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। অর্থাৎ কিউ কুলম্ব চার্জকে আনতে যদি W পরিমাণ কাজ করতে হয় তাহলে বিভব W/Q এর সমান হবে। বিভবের একক ভোল্ট। আবার যদি গোলকের চার্জ নেগেটিভ হয় সেক্ষেত্রে উল্টো ব্যাপার ঘটবে। চার্জটাকে ছেড়ে দিলে সেটা গোলকের চার্জের আকর্ষণে তার দিকে একটা ত্বরণে ছুটে যেতে চাইবে। তাই অনেক দূর থেকে এই চার্জটাকে যদি একটা কনস্ট্যান্ট বেগে ধীরে ধীরে আনতে চাই তাহলে সারাক্ষণই চার্জটার আকর্ষণ বলটাকে সামলানোর মতো অপোজিটে একটা বল দিয়ে কাছে আনতে হবে। সো আমরা যেদিকে বল দিচ্ছি তার বিপরীত দিকে চার্জটা যাচ্ছে, কাজেই আমাদের বল নেগেটিভ কাজ করছে। অর্থাৎ আমরা এই চার্জের খানিকটা শক্তি সরিয়ে নিচ্ছি, তবে এবারেও বিভবের মান একই থাকছে। শুধু মনে রাখতে হবে কাজ যেহেতু নেগেটিভ তাই ভি এর মানও নেগেটিভ হবে। এবার ভাবো তো পাশাপাশি রাখা একটি পজিটিভ এবং নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল কেমন হবে। চিত্র থেকে দেখতে পাচ্ছ বাম পাশে পোটেনশিয়ালের মান পজিটিভ, ডানে নেগেটিভ। ঠিক মাঝখানে পোটেনশিয়ালের মান 0। এবার জানবো বিভব পার্থক্য কেন গুরুত্বপূর্ণ। তুমি নিশ্চয়ই ইলেকট্রিক লাইনের গায়ে এরকম সতর্কবাণী দেখেছো। এর কারণ হলো কোথাও যদি বিভব বেশি থাকে আর তুমি যদি মাটিতে দাঁড়িয়ে সেটা স্পর্শ করো তাহলে তোমার শরীরের পোটেনশিয়াল কম থাকার জন্য সেখান থেকে চার্জ তোমার শরীরে চলে আসবে আর তুমি ইলেকট্রিক শক খাবে। কারণ পৃথিবীর বিভব 0 বলে মাটিতে দাঁড়ানো অবস্থায় তোমার বিভবও 0 হবে। এই কারণে প্রচন্ড উচ্চ ভোল্টেজের কর্মীরা হেলিকপ্টার দিয়ে খালি হাতে কাজ করতে পারে। শূন্যে থাকার কারণে তারা যখন হাই ভোল্টেজের তার স্পর্শ করে তখন শরীরের ভোল্টেজ তারের সমান হয়ে যায়। তাই কোনো চার্জ প্রবাহিত হয় না আর কোনো শকও খায় না। বাসাবাড়িতে ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য সব ভারী ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টস খুব ভালোভাবে ভূমির সাথে কানেক্ট করে নিতে হয়, যাকে আর্থিং বলে। এবার জানবো ধারক সম্পর্কে। কোনো পদার্থে তাপ দেওয়া হলে তার তাপমাত্রা কত বাড়বে সেটা যেমন তার তাপ ধারণ ক্ষমতার উপর নির্ভর করে, তেমনি কোনো পদার্থে চার্জ দেওয়া হলে তার বিভব কতটুকু বাড়বে সেটা নির্ভর করে তার ধারকত্বের উপর। ধারকত্ব বিভবের এই সমীকরণটি তো তুমি দেখেছো। এখান থেকে বলা যায় কোনো বস্তু ধারকত্ব বেশি হলে অনেক চার্জ দেওয়া হলেও তার বিভব সামান্য বাড়বে, আবার ধারকত্ব কম হলে চার্জ অল্প দিলেই বিভব অনেক বেড়ে যাবে। চলো খুব সহজে একটি ধারক তৈরি করে ফেলি। এই জন্য দুটি ধাতব পাত পাশাপাশি রেখে একটিতে ধনাত্মক ও অপরটিতে ঋণাত্মক চার্জ দেওয়া হয়। ফলে এদের মধ্যবর্তী অংশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে শক্তি জমা হয়, যার মান ½ CV² দিয়ে বের করা যায়। আজ এ পর্যন্তই। আজকের পর্বে আমরা বিভব ও ধারক নিয়ে বিস্তারিত জানলাম। আগামী পর্বে স্থির তড়িতের ব্যবহার নিয়ে দেখা হবে। ভালো থেকো সে পর্যন্ত। কলকারখানা, ল্যাবরেটরি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সব জায়গায় বিদ্যুৎ ইউজ করি, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে চল বিদ্যুতের ব্যবহার হয়। তবে কিছু বিশেষ জায়গায় আমরা এখনো স্থির বিদ্যুৎ ইউজ করে থাকি। গত পর্বে আমরা তড়িৎ বিভব, বিভব পার্থক্য ও ধারক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা বাস্তব জীবনে স্থির তড়িতের ব্যবহার নিয়ে ডিটেলস জেনে নিব। তুমি তোমার কাগজপত্র যেই মেশিন দিয়ে ফটোকপি করো সেই ফটোকপি মেশিনে স্থির তড়িৎ ইউজ করা হয়। তাহলে চলো ফটোকপি মেশিনে স্থির তড়িতের ব্যবহার কিভাবে হয় আমরা দেখে আসি। ফটোকপি মেশিনের ভিতরে অন্ধকারে একটি ড্রাম ঘুরতে থাকে। এই ড্রাম থেকেই ধনাত্মক আধান স্প্রে করা হয়। যেই পেজটি ফটোকপি করতে হবে একটি উজ্জ্বল আলো তাকে আলোকিত করে।
এই যে সাদা অংশ আলো প্রতিফলিত করে, কিন্তু অন্ধকার বা ছাপানো অংশ কোনো আলো প্রতিফলিত করে না। প্রতিফলিত আলো ড্রামের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে জমা হয়। ড্রামের যে স্থানটি আলোকিত হয় সেখান থেকে আধান বের হয়ে যায়। ড্রামের কেবল অন্ধকার অংশই ধনাত্মক আধানে আহিত থাকে। ঋণাত্মকভাবে আহিত কার্বনের পাউডার কালি বা টোনার ড্রামের উপর স্প্রে করা হয়। এই কালির কণাগুলো ড্রামের ধনাত্মকভাবে আহিত অংশের সাথে আঠালোভাবে লেগে থাকে। এক টুকরো সাদা কাগজকে ধনাত্মকভাবে আহিত করা হয় যেন টোনারের ঋণাত্মক চার্জ কাগজকে আকর্ষণ করে। এই কাগজটি ড্রাম থেকে কার্বন পাউডারের প্যাটার্ন তার গায়ে নিয়ে নেয়। পরবর্তীতে কাগজটি গরম রোলারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এতে টোনারের কালি গলে যায় এবং কাগজের সাথে মিশে গিয়ে একটি স্থায়ী কপি তৈরি হয়। এভাবে স্থির তড়িতের সাহায্যে তুমি তোমার কাগজকে ফটোকপির মেশিন দিয়ে ফটোকপি করে থাকো। তোমরা কি জানো কিভাবে হাই ভোল্টেজ থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করা যায়? ভ্যান ডি গ্রাফ নামক একটি যন্ত্র দিয়ে আমরা এভাবে বিদ্যুৎ তৈরি করতে পারি। ভ্যান ডি গ্রাফ জেনারেটর স্থির তড়িৎ ফলো করে। এক্সট্রিমলি হাই বিভব দিয়ে অনেক টাইপের কাজ করা যায়। ভ্যান ডি গ্রাফ মেশিনে সেটি করা সম্ভব স্থির বিদ্যুৎ ব্যবহার করে। একটি ঘূর্ণায়মান বিদ্যুৎ অপরিবাহী বেল্টের মধ্যে স্থির বিদ্যুৎ স্প্রে করা হয়। বেল্টটি ঘুরিয়ে একটি ধাতব গোলকের ভেতরে নেওয়া হলে বেল্টের উপর থেকে একটি স্পর্শক এই চার্জগুলো একসেপ্ট করে ধাতব গোলকের কাছে পৌঁছে দেয়। তোমরা জেনে এসেছো চার্জ সবসময় হাই বিভব থেকে লো বিভবের দিকে যায়। ভ্যান ডি গ্রাফ জেনারেটরে এমনটি সবসময় হয়ে থাকে কারণ ধাতব গোলকের বিভবের মান ইকুয়াল থাকে। বেল্টের উপর এক্সট্রা চার্জটুকুর জন্য যে এক্সট্রা ভোল্টেজ হয় সেটি সবসময় গোলকের ভোল্টেজ থেকে বেশি হয়ে থাকে। এই কারণেই গোলকের ভিতরে চার্জ থাকলে তা গোলকের পৃষ্ঠে চলে যায়। এভাবে আস্তে আস্তে বিশাল পরিমাণ চার্জ জমা করিয়ে অনেক হাই বিভব তৈরি করা পসিবল। তোমরা কি জানো ট্রাকের সাথে ধাতব শিকল লাগানো থাকে কেন? যে সকল ট্যাঙ্কার ও লরি পেট্রোল, ডিজেল ইত্যাদি জ্বালানি নিয়ে চলাচল করে তাদের ক্ষেত্রে চাকা ও রাস্তার ঘর্ষণে আগুনের ফুলকি তৈরি হয়। এই ফুলকি কোনোভাবে উপরে উঠলে তা থেকে বিস্ফোরণের চান্সেস থাকে। ফলে পেট্রোল, ডিজেল বা অন্য তরল জ্বালানিবাহী ট্যাঙ্কার বা ট্রাকের সাথে একটি ধাতব শিকল লাগানো থাকে, যা ট্রাক চলার সময় রাস্তা কাজ করে যায়। যখন রাস্তা দিয়ে ট্রাক চলে তখন শিকলটি পেট্রোল ট্যাঙ্কের গায়ে বারবার ধাক্কা খায় এবং এদিক ওদিক দুলতে থাকে। শিকল যেহেতু বিদ্যুৎ পরিবাহী, তাই কোনো স্থির বিদ্যুৎ তৈরি হলে সেটি শিকলের মাধ্যমে ভূমিতে চলে যায়। এগুলো ছাড়াও ইলেকট্রনিক্সে স্থির তড়িতের রয়েছে অনেক ব্যবহার। তোমরা কি জানো ইলেকট্রনিক্সে আইসি ব্যবহার করা হয়ে থাকে? ইলেকট্রনিক্সের আইসি দেখতে এরকম দেখায়। এই আইসিতেও ব্যাপকভাবে স্থির তড়িৎ ইউজ করা হয়। কালবৈশাখী ঝড়ের সময় তুমি অনেক বড় বড় বজ্রপাত দেখতে পাও। তোমরা কি জানতে চাও এই বজ্রপাত কিভাবে তৈরি হয়? আমরা জানি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের আহিত আয়নগুলোর উপর জমাট বেঁধে পানি কণার সৃষ্টি করে এবং চার্জিত হয়। এই ধরনের পানির কণাগুলো একসাথে হলেই মেঘ তৈরি হয়। মেঘ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোভাবেই আহিত হতে পারে। চার্জিত দুটি মেঘ কাছাকাছি এলে তাদের মধ্যে স্পার্ক হয়, তখন বিরাট আগুনের ফুলকির সৃষ্টি হয়। একে বজ্রপাত বলা হয়। বজ্রপাতের ফলে যাতে বাড়ি ঘরের ক্ষতি না হয় তার জন্য বজ্র নিরোধক ইউজ করা হয়। একটি ধাতব দণ্ডকে বাড়ির গা ঘেঁষে এমনভাবে বসানো হয় যেন এর উপরের অংশ ছাদের চেয়ে বেশি উঁচুতে থাকে এবং এর নিচের অংশ ভালোভাবে মাটিতে পুঁতে রাখা হয়। দণ্ডের উপরের অংশে কয়েকটি সূচাল বা চিকন মুখ থাকে। এই সূচাল বা চিকন মুখ দিয়েই উচ্চ বিভবের বিশাল আধান মাটিতে চলে যায়। তড়িৎ সবসময় পরিবাহীর মধ্যে দিয়ে সব থেকে ছোট পথে চলে। মেঘে মেঘে তৈরি তড়িৎ উঁচু বস্তুর ভিতর দিয়ে পৃথিবীতে আসতে চায়। ঝড় বৃষ্টির সময় তাই ছাতার নিচে, কোনো গাছের নিচে, লোহার তৈরি পুল, কাটা তারের বেড়া কিংবা দেওয়ালের কাছাকাছি দাঁড়ানোর চেয়ে বৃষ্টিতে ভেজা অনেক ভালো। তাহলে আজকের লেসনে আমরা ফটোকপি মেশিনে স্থির বিদ্যুতের ব্যবহার, ভ্যান ডি গ্রাফ মেশিনে স্থির বিদ্যুতের ব্যবহার, ট্রাকের সাথে ধাতব শিকল লাগানো কেন থাকে এবং বজ্রপাত হলে সবচেয়ে সেফ জায়গা কোনটা সেটাও জানলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই।